বাংলাদেশের সকল সম্মানিত পেশাজীবী ও চাকুরিজীবীদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কোটা প্রথা বাতিলের দাবি নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। কালকে দেখছেন সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা প্রথা বাতিলের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করছে। অনেকেই বলবে যে এই কোটা প্রথা বাতিলের দাবি নিয়ে আমার কেন এত মাথা ব্যথা। এই জন্য ফার্স্টে আমার পরিচয় বলে নিই। আমি মোহাম্মদ ফিরোজ আহমেদ, পাংশা গভর্নমেন্ট কলেজ অনার্স সেকেন্ড ইয়ার। ফার্স্টে আমি মহান আল্লাহকে স্মরণ করে আমার কথা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্টে আমি প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং তার সাথে আইন বিভাগ ও আপিল বিভাগকে সম্মান রেখে আমার কথাগুলো শুরু করছি। আমরা সবাই লক্ষ্য করলেই দেখতে পাই 5 থেকে 6 দিন আগে থেকেই বাংলাদেশের সকল স্টুডেন্টরা তারা কোটা প্রথা বাতিলের দাবিতে আন্দোলন করে যাচ্ছে। আমরা বাংলাদেশের সবাই নিউজ, পত্রিকা এবং ফেসবুক, ইউটিউবের মাধ্যমে দেখতে পেয়েছি। বাংলাদেশের ছাত্রছাত্রীদের মুখে একটাই কথা, অর্থাৎ একটা ধ্বনি মুখরিত হচ্ছিল যে বাংলায় খবর দে, কোটা প্রথার খবর দে। এই সেন্টেন্সটাই উচ্চারিত হচ্ছিল। আমরা এক নজরে ফেসবুকে গেলে কিন্তু এরকম অনেক আন্দোলন দেখতে পাবো। সারা বাংলাদেশের স্টুডেন্টরা আন্দোলন করার পরও আপিল বিভাগ থেকে কিন্তু ঘোষণা দিয়েছে যে কোটা প্রথা পুনর্বহাল থাকবে। এটা কিন্তু গতকালকে আপিল বিভাগে পাশ হয়েছে। আমি আপিল বিভাগের প্রতি সম্মান জানাই এবং আপিল বিভাগের প্রধান বিচারককে বলবো আমাদের শিক্ষার্থীদের গত 9 জন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছে হাইকোর্টের রায়। হাইকোর্ট এখনো সেখানে পাশ হয়েছে যে পুনর্বহাল থাকবে। কিন্তু আমাদের সারা বাংলাদেশের স্টুডেন্ট একই কথা, যতদিন কোটা প্রথা বাতিল না হবে ততদিন আমরা বৃষ্টির মধ্যে, রোদের মধ্যে, যত কষ্টই হোক আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা এখন কয়েকটি কোটা প্রথা নিয়ে আলোচনা করব। প্রথমে আমি বলে নিই, প্রথা সম্পর্কে আমার তেমন ভালো একটা ধারণা নেই। আমি যতটুকু জানি, প্রথম আলোতে এক নিবন্ধনে আসিফ নজরুল লিখেছেন যে বর্তমানে দেশে সরকারি চাকরিতে শতকরা 45 জনকে নিয়োগ দেওয়া হয় তার মেধার ভিত্তিতে, আর বাদ বাকি 55 জনই নিয়োগ পায় তাদের কোঠার ভিত্তিতে। এই 55 ভাগের মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানেরা পায় 30 ভাগ, শুধু জেলা কোটায় 10 ভাগ, নারী কোটায় 10 ভাগ এবং উপজাতি কোটায় 5 ভাগ এবং পোষ্য কোটায় 5 ভাগ, আর মেধা কোটায় মাত্র 1%। মেধার তালিকায় কয়েক হাজার স্থানে পেছনে থাকা একজন স্টুডেন্ট কোটার জন্য প্রথম স্থানের চাকরি পেয়ে যায়। আবার মেধা তালিকায় কয়েক হাজার উপরে থেকেও বাকিরা বঞ্চিত হয় একমাত্র তাদের কোটা না থাকার কারণে। আমরা করে দেখতে পাই যে যারা মেধাবী তাদেরকে যদি চাকরি না দেওয়া হয় তাহলে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ কিন্তু মেধাশূন্য হয়ে যাবে। আর যারা অমেধাবী তারা তো ভাবছে যে আমাদের কোটা আছে, আমাদের এত পড়ালেখা করার প্রয়োজন নেই, আমরা কোটার কারণে চাকরি পেয়ে যাব। তারা আরও ভাববে যে আমাদের পড়ালেখা করার দরকার নেই, কারণ আমার দাদা বা আমার নানা মুক্তিযোদ্ধা, আর এই মুক্তিযোদ্ধার কোটার কারণে চাকরি হয়ে যাবে। এটা কিন্তু ভাববার বিষয়। সবাই আপনারা এটা ভেবে কমেন্ট করবেন যে কোটাধারীদের যদি চাকরি দেওয়া হয় তাহলে মেধাবীরা কোথায় যাবে? আর এরকম চলতে থাকলে বাংলাদেশে মেধা বাড়বে নাকি কমবে? আর এদিকে যারা মেধাবী তাদের চাকরি দেওয়া হয় তাহলে কি হবে? মেধা বাড়বে, বাংলাদেশে মেধাবী স্টুডেন্ট বাড়বে, কখন বাংলাদেশ মেধাশূন্য হবে না। আর অন্যদিকে যদি মেধাবীদের চাকরি দেওয়া হয় তাহলে দেখতে পাই যে বাংলাদেশ একসময় মেধাশূন্য হয়ে যাবে। আমরা আরও দেখতে পাই পৃথিবীর উন্নয়নশীল দেশগুলো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, আরব আমিরাত, আরও এরকম উন্নয়নশীল দেশগুলোতে কিন্তু কোনো রকমের কোটা নেই, তারা মেধার ভিত্তিতে চাকরি পায়। সো আমরা কেন মেধার ভিত্তিতে?
আমাদের সারা বাংলাদেশের শিক্ষার্থীদের একটা প্রশ্ন যে আমরা প্রথম স্থানের মেধাবী হওয়া সত্ত্বেও কেন আমাদের চাকরি হবে না, আর যারা অমেধাবী কোঠাধারী তাদের কেন চাকরি হবে।